শোনা যায়? জি ম্যাম, শোনা যায়। জি ম্যাম। আচ্ছা, আমার হচ্ছে ভিডিওটা অফ থাকুক, তাহলে হচ্ছে হয়তো বা নেটওয়ার্ক ভালো কাজ করবে, কারণ নেটের স্পিড ভালো না। আচ্ছা, যেহেতু তোমরা কথা মনে হয় শুনতে পাচ্ছ, তাহলে হচ্ছে ক্লাস শুরু করি। সবাই যেহেতু জয়েন করতে থাকো। আর আজকে মনে হয় হলো আমার লাস্ট ক্লাস তোমাদের সাথে, কারণ হচ্ছে আর একটু বাকি আছে। আমি যে চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, কোন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম? ম্যাম রিসার্চ। মনে আছে? স্যাম্পলিং স্যাম্পলিং আচ্ছা, আমি হচ্ছে সোশ্যাল রিসার্চ পড়াচ্ছিলাম, একটু বাকি আছে। আজকে হচ্ছে ও আচ্ছা, বাপরে, একদম মনে আছে, এক্সাক্ট মনে আছে, স্যাম্পলিং পড়াচ্ছিলাম, তাই না? আচ্ছা, আমি তোমাদেরকে একটু দেখাই, তাহলে আরো ভালো মানে মনে পড়ে যাবে। সবাই একটু দেখো। মেবি আমি হচ্ছে লাস্ট ক্লাসে এই যে স্নোবল স্যাম্পলিং এই পর্যন্ত পড়িয়েছিলাম, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এইটুকু শেষ করেছিলাম, আজকে হচ্ছে একটু বাকি আছে, ওইটুকু আজকে শেষ করব। আর সবাই যেহেতু মানে জয়েন করতেছো, তাহলে শুরু করি, তাই না? কারণ হচ্ছে আবার 11টার সময় তোমাদের আরেকটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে। আর অনেক সময় একটু টাইম বেশি লেগে যায়, তখন হচ্ছে আবার প্রবলেম হয়। যেহেতু শেষ করবো, আগে ক্লাস শেষ করি, তারপরে হয় একটু কথা বলবো। ঠিক আছে? ওকে ম্যাম। মনে হয় শুনতে পাচ্ছ মনে হয়। আচ্ছা, কি লেখা আছে দেখো তো। The methods of data collection. আচ্ছা, ঠিক আছে, মেথডস অফ ডাটা কালেকশন। আচ্ছা, এখন হচ্ছে রিসার্চ প্রসেস পড়তেছিলাম, মানে স্টেপস ইন রিসার্চ প্রসেস। তখন কিন্তু এই বিষয়টা ছিল যে আমি যদি রিসার্চ করতে যাই, তাহলে কি কিছু মানে ডাটা কালেকশনের জন্য কিছু মেথড ইউজ করতে হয়। ওইটা কি মনে ছিল? মানে মনে আছে যে আমি কি কি মেথডস বলছিলাম তখন? কয়েকটা মেথডস কিন্তু আমি তখন বলছিলাম যে ডাটা কালেকশনের জন্য কিছু মেথড ফলো করে আমরা হচ্ছে ডাটা গুলা কালেকশন করে থাকি। আমরা আমরা যেহেতু আমাদের জি ম্যাম। স্যাম্পল গুলা সিলেক্ট করে ফেলছি। হ্যাঁ, ম্যাম বলছিলেন। কি বলছিলাম? ম্যাম সার্ভে মেথড, অবজারভেশন মেথড, এক্সপেরিমেন্টাল মেথড, কোয়ালিটেটিভ মেথড। একদম এক্স্যাক্টলি সেটাই আমি বলতে চাচ্ছি, যে তখন কিন্তু শুধু আমি নামগুলা বলে ফেলছি যে যখন আমরা ডাটা কালেকশন করব, তো ডাটা কালেকশনের জন্য কিছু মেথড আমরা ইউজ করে থাকি এই ডাটাগুলা কালেক্ট করার জন্য। তো সেখানে হচ্ছে আমরা 4টা মেথডের কথা বলছি, যে সার্ভে মেথড ছিল, অবজারভেশন মেথড ছিল, আর হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড, আর একটা হচ্ছে ছিল কোয়ালিটেটিভ মেথডস। এই 4টা মেথড ফলো করে আমরা হচ্ছে কি করে থাকি, ডাটা কালেকশন করে থাকি। আজকে দেখো আমাদের টপিকটার নামই হচ্ছে কি, মেথডস অফ ডাটা কালেকশন। আর হচ্ছে ওইখানে আমরা বলছি যে সার্ভে মেথডের মাধ্যমেও আমরা ডাটা কালেকশন করে থাকি। এখানে লেখা আছে দেখো, যে সার্ভে ডাটা কালেকশন মেথড। সার্ভে মেথডটা কেন করব? কারণ হচ্ছে সোশ্যাল রিসার্চে এই মেথডটা অনেক বেশি ইউজ হয় ডাটা কালেকশন করার জন্য। এই সার্ভে মেথডটা খুব বেশি ইউজ হয়, এজন্য আমরা সার্ভে মেথডটা ব্রিফলি পড়বো। ঠিক আছে, একটু দেখো যে সার্ভে মেথডটা কি। যে আমি তোমাদের একদম সহজ করে বলি, যে আমরা যে স্যাম্পল গুলা সিলেক্ট করেছিলাম, মানে এই স্যাম্পলদের কাছ থেকে যখন ডাটা কালেকশন করব, তো ডাটা সার্ভে তো এক ধরনের কি ডাটা কালেকশন মেথড, কিন্তু সার্ভে মেথডে কি করা হয়, একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে এই রেসপন্স, আমাদের যে স্যাম্পল আছে তাদের কাছ থেকে রেসপন্স বা ডাটা কালেকশন করা হয়ে থাকে। ইনস্ট্রুমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে যে ইন্টারভিউ শিডিউল বা হচ্ছে কোনো কোশ্চেন নিয়ার ইউজ করে আমরা যখন এই রেসপন্ডেন্ট বা স্যাম্পলদের কাছ থেকে ডাটা কালেকশন করতেছি, তখন সেই মেথডটাকে বলা হয় সার্ভে মেথড। আমি তোমাদের সহজ করে বলি যে যখন তুমি ডাটা কালেকশন করতে যাবা, মানে একটা কোশ্চেনিয়ার, মানে যেখানে অনেকগুলা, একটা কাগজের মধ্যে অনেকগুলো কোশ্চেন লেখা থাকবে,
ঠিক আছে, সেই কোশ্চেনিয়ার ধরে বা ইন্টারভিউ শিডিউল মানে সেখানে অনেকগুলা কোশ্চেন থাকবে। তো সেই কোশ্চেন গুলা ধরে ধরে যখন তুমি তোমার স্যাম্পলের কাছ থেকে ডাটা কালেকশন করতেছো, সেই কোশ্চেন জিজ্ঞেস করতেছো, তো সে আনসার দিতেছে। ঠিক আছে, তো এই মেথড, এই সার্ভে মেথডের মাধ্যমে এই কোশ্চেনিয়ার বা ইন্টারভিউ শিডিউল ইউজ করে ডাটা কালেকশন করা হয়। ঠিক আছে, আর এটা সবচেয়ে বেশি ইউজড হয় সোশ্যাল রিসার্চে, এই সার্ভে মেথডটা। ঠিক আছে, এখানে নিচে লেখা আছে দেখো যে সার্ভে মেথড হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ইন্টারভিউ সার্ভে আর একটা হচ্ছে কোশ্চেনিয়ার সার্ভে। ঠিক আছে, ইন্টারভিউ সার্ভে এবং কোশ্চেনিয়ার সার্ভে কি একটু দেখো, এখানে লেখা আছে যে ইন্টারভিউ সার্ভেতে হয় কি যে তুমি একদম কি বলে ফেস টু ফেস ইন্টারেকশন হয়ে থাকে। ঠিক আছে, বা তুমি টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ নিচ্ছ। ইন্টারভিউ সার্ভে কি যে যে তোমার রেসপন্ডেন্ট মানে যার কাছ থেকে আমি ডাটাটা কালেকশন করব তার সাথে আমি সরাসরি কথা বলে, ঠিক আছে, একদম ইন্টারভিউর মাধ্যমে যখন ডাটা কালেকশন করি তখন সেটাকে বলা হয় ইন্টারভিউ মেথড। ঠিক আছে, আর ইন্টারভিউ মেথডের মধ্যে দেখো লেখা আছে টু টাইপস অফ ইন্টারভিউ মেথড, মানে সেটা হতে পারে পার্সোনাল ইন্টারভিউ আর একটা হচ্ছে কি টেলিফোন ইন্টারভিউ। সবসময় তো আর পার্সোনাল ইন্টারভিউ বলতে হচ্ছে একদম রেসপন্ডেন্ট তোমার সামনে থাকবে। রেসপন্ডেন্ট মানে হচ্ছে আমাদের স্যাম্পল, যাদের কাছ থেকে আমি ডাটাটা কালেকশন করতেছি, সে রিসার্চারের সামনে থাকবে। রিসার্চার তাকে ওই যে ইন্টারভিউ শিডিউলের মধ্যে যে অনেকগুলো কোশ্চেন আছে সেই কোশ্চেন ধরে ধরে তার কাছে কোশ্চেন জিজ্ঞেস করবে, রেসপন্ডেন্ট আনসার দিবে। এটা হলো তোমার পার্সোনাল ইন্টারভিউ। আর টেলিফোন ইন্টারভিউ কি যে তুমি টেলিফোনের মাধ্যমে ওভার টেলিফোন তুমি তার কাছ থেকে ওর কোশ্চেন গুলা জিজ্ঞেস করতেছো, তাকে সে আনসার দিতেছে। ঠিক আছে, এটা হলো একদম তুমি রিসার্চার সরাসরি তার সাথে কি কানেক্ট হতে পারতেছো। ঠিক আছে, কমিউনিকেট করে তারপরে তুমি আনসার গুলো নিতেছো, সেটা হলো ইন্টারভিউ মেথড। দেখো লেখা আছে যে পার্সোনাল ইন্টারভিউ মে বি অফ স্ট্রাকচার্ড এন্ড আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। স্ট্রাকচার্ড ইন্টারভিউ বলতে হচ্ছে এখানে বোঝাচ্ছে মেইনলি হচ্ছে যদি তোমার ইন্টারভিউ শিডিউল মানে যেখানে অনেক কোশ্চেন লেখা থাকে, তোমার যে মানে যে কোশ্চেনের আনসার গুলো তুমি জানতে চাও, সেই ইন্টারভিউ শিডিউলের মধ্যে যদি কোশ্চেনও লেখা থাকে এবং কোশ্চেনের পাশাপাশি আনসারও লেখা থাকে, ঠিক আছে, সেটাকে বলা হয় স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আমি তোমাদের সহজ করে বলি যে এরকম হতে পারে যে স্ট্রাকচার্ড ইন্টারভিউ হলো কি যে আপনার কোয়ালিফিকেশন কেমন, মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন। তো এরকম যদি শুধু কোশ্চেন লেখা থাকে তাহলে সেটা হলো আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। কিন্তু যদি তোমার কোশ্চেনিয়ারের মধ্যে কোশ্চেনও লেখা থাকবে এবং আনসারও লেখা থাকবে, যে হতে পারে 1 2 5 বা প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, হায়ার সেকেন্ডারি, এগুলা যদি উত্তরও লেখা থাকে, শুধু হচ্ছে কি আমি সবগুলো উত্তর করবো, সে শুধু তারটা বলে দিবে যে আমি প্রাইমারি পর্যন্ত পড়াশোনা করছি, মানে কোশ্চেনও দেওয়া থাকবে আনসারও দেওয়া থাকবে, তখন সেই কোশ্চেনিয়ারটাকে বলা হয় স্ট্রাকচার্ড। ঠিক আছে, ওই কোশ্চেনিয়ারের মাধ্যমে যদি তখন আমরা হচ্ছে ডাটা কালেকশন করি তখন হচ্ছে স্ট্রাকচার্ড ইন্টারভিউ হবে। আর আনস্ট্রাকচার্ড হচ্ছে শুধু কোশ্চেন থাকবে, আমি জিজ্ঞেস করবো আপনি কতদূর পড়াশোনা করছেন, সে নিজেই আনসার দিবে। ঠিক আছে, আমি কোনো কোশ্চেনের আনসার আমার ইন্টারভিউ শিডিউলের মধ্যে লেখা থাকবে না, সেটা হচ্ছে আনস্ট্রাকচার্ড ইন্টারভিউ। এটুকু কি বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা হলো ইন্টারভিউ মেথড। মেথডের মাধ্যমে ডাটা কালেকশন করা হয়। আরেকটা দেখো লেখা আছে যে কোশ্চেনিয়ার মেথডস। কোশ্চেনিয়ার মেথডস হচ্ছে যে তোমার একটা কোশ্চেনিয়ার থাকবে। কোশ্চেনিয়ার বলতে যে একটা কাগজের মধ্যে অনেকগুলো কোশ্চেন লেখা থাকে, হতে সেটা হচ্ছে সেটা কি হতে পারে, সফট কপি হতে পারে বা একটা হার্ড কপি হতে পারে। তো এই কোশ্চেনিয়ারটা যদি তুমি কি করে থাকো, তোমার যে রেসপন্ডেন্ট আছে সে হয়তো তার সাথে তুমি পার্সোনালি ইন্টারভিউ করার সুযোগ নেই, ঠিক আছে, তখন তুমি কি করতে পারো, সেটা মেইল করে পাঠিয়ে দিতে পারো বা হচ্ছে তুমি কি চিঠির মাধ্যমে পারো, এবং তাকে তুমি একটা রিকোয়েস্ট করতে পারো যে আপনি এই কোশ্চেন গুলো আনসার দিয়ে আবার আমাকে ব্যাক করবেন। তুমি তোমার ঠিকানা দিয়ে দিবে, সে ব্যাক করে দিবে, মানে সে কোশ্চেনে আনসার দিয়ে সে কোশ্চেন আনসার লিখে তারপর সে আবার তোমার কাছে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এটা হলো কোশ্চেনিয়ার মেথড। আর ইন্টারভিউতে একদম সরাসরি রেসপন্ডেন্টের সাথে তোমার ফেস টু ফেস ইন্টারাকশন হচ্ছে। কিন্তু কোশ্চেনিয়ার মেথডে কি হচ্ছে, তুমি তোমার কোশ্চেনিয়ারটা তাকে পাঠিয়ে দিচ্ছ, সে তোমার সেই কোশ্চেনের আনসার গুলা লিখে তোমাকে আবার মেইল করতে পারে অথবা সে পোস্টালের মাধ্যমে পাঠিয়ে দিতে পারে। এইটুকুই হচ্ছে সার্ভে মেথডের দুইটা টাইপস। আর কোশ্চেনিয়ার মেথড এবং ইন্টারভিউ মেথডের মধ্যে একটু পার্থক্য আছে, যে এখানে সরাসরি দেখা হচ্ছে না রেসপন্ডেন্টের সাথে রিসার্চারের,
কারণ রিসার্চারের সাথে ইন্টারভিউ মেথডে দেখা হচ্ছে বা ফোনে কথা হচ্ছে, কিন্তু কোশ্চেনিয়ার মেথডে কোনো কথা হচ্ছে না, দেখা হচ্ছে না। এখানে সরাসরি শুধুমাত্র কি মেইলের মাধ্যমে তাদের কথাবার্তা হয়ে থাকে বা চিঠির মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, এটা হলো কোশ্চেনিয়ার মেথডস, এভাবেও ডাটা কালেকশন করা হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো একটু যে এখানে একটু একটা বিষয় লেখা আছে, দেখো আমি তোমাদের একটু আগে বলছি যে ইন্টারভিউ শিডিউল হচ্ছে লিস্ট অফ কোশ্চেন, যেটা হচ্ছে ডাটা কালেকশন হেল্প করে থাকে। ইন্টারভিউ শিডিউল আমি একটু আগে বলছি, ইন্টারভিউ শিডিউল কখন ইউজ করা হয়ে থাকে, যখন আমরা ইন্টারভিউ মেথড ইউজ করে ডাটা কালেকশন করে থাকি তখন আমরা ইন্টারভিউ শিডিউল নিয়ে যাই। আর কোশ্চেনিয়ার মেথডের মাধ্যমে যখন ডাটা কালেকশন করে থাকি তখন আমরা কোশ্চেনিয়ারটা পাঠিয়ে দিই। কোশ্চেনিয়ার মানে যেখানে অনেকগুলা কোশ্চেন লেখা থাকবে, এইটুকু। এখানে আবার আগে মানে যে ইন্টারভিউ শিডিউল বা কোশ্চেনিয়ার এই দুটো ওয়ার্ড ইউজ করছে, এটা আবার এখানে হচ্ছে ডেফিনেশনটা বলে দেওয়া আছে। ঠিক আছে, যখন আমরা ইন্টারভিউ করব, ইন্টারভিউ মেথড ইউজ করব, তখন আমরা ইন্টারভিউ শিডিউল, ওই ইন্টারভিউ শিডিউলেও কিন্তু এই কোশ্চেন গুলাই থাকে, কিন্তু যখন আমরা ইন্টারভিউ করি তখন আমরা ওই কোশ্চেনিয়ারটাকে বলি যে ইন্টারভিউ শিডিউল। ঠিক আছে, ম্যাডাম আচ্ছা এইটুকু কোশ্চেনিয়ার বুঝতে শিডিউল, গেল ম্যাডাম এর আচ্ছা আগের বলো। স্লাইডটা একটু দেখান, এর আগের স্লাইডটা একটু দিন, হ্যাঁ এর আগের স্লাইডটা একটু দেখান, আচ্ছা স্ক্রিনশট নিব ম্যাডাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কোশ্চেনিয়ার মেথড। জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। আচ্ছা ওকে ঠিক আছে। এইটুকু হচ্ছে আমরা হচ্ছে ডাটা কালেকশনের অনেকগুলো মেথড ছিল, কিন্তু সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট মেথড এই সার্ভে মেথড, এই সার্ভে মেথডটা সম্পর্কে শুধু জানলাম। কারণ আরগুলা হচ্ছে কি, আরেকটা বিষয় হচ্ছে কি যে সার্ভে মেথডের মাধ্যমে কিন্তু আমরা কোয়ান্টিটেটিভ ডাটা কালেকশন করে থাকি। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে কি যে মনে করো যে কোয়ান্টিফাই করা যায় যে ডাটাগুলা, সেগুলা কালেকশন করি। এখন আমাদের তো ডাটা কি, আমাদের যে ডাটাগুলো থাকে সেগুলা কোয়ান্টিটেটিভও হতে পারে আবার কোয়ালিটেটিভও হতে পারে। রিসার্চ কেমন হয়, কোয়ান্টিটেটিভও হয় কোয়ালিটেটিভও হয়। কিভাবে আমি তোমাদের বলি যে সবকিছুই কিন্তু কোয়ান্টিফাই করা যায় না। কিছু হতে পারে যে তোমার তোমার লাইফ স্টোরি যদি তুমি আমাকে বলো, এটাও তো আমার রিসার্চের একটা বিষয় হতে পারে যে একজন সাকসেসফুল ফার্মারের তার সাকসেস স্টোরিটা আমি শুনতে চাচ্ছি। ঠিক আছে, এটা আমার রিসার্চের বিষয়, সেটা তো কোয়ান্টিফাই করা যাবে না। ঠিক আছে, এজন্য রিসার্চ কি কোয়ান্টিটেটিভও হয় আবার কোয়ালিটেটিভও হয়। ঠিক আছে, কোয়ালিটেটিভ রিসার্চ মানে যেটা সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় না, সেটা একটা গল্পের মতো হতে পারে। ঠিক আছে, তো কেস স্টাডি হতে পারে। তো এগুলো, এই রিসার্চ গুলা করার জন্য আমরা কি করে থাকি, পিআরএ মেথডস ইউজ করে এই কোয়ালিটেটিভ রিসার্চ করে থাকি। তো আমরা এখন দেখবো যে কিভাবে কোয়ালিটেটিভ রিসার্চ করে থাকি। কোয়ালিটেটিভ রিসার্চের জন্য মেইনলি আমরা কি করে থাকি, পিআরএ মেথডস ইউজ করি। কারণ আমরা একটু আগে দেখলাম যে সার্ভে মেথড ইউজ করে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা কালেকশন করি, আর কোয়ালিটেটিভ রিসার্চ করার জন্য আমরা পিআরএ মেথডস ইউজ করি। পিআরএ বিষয়টা কি আমি তোমাদের একটু দেখাই। পিআরএ বলতে বোঝাচ্ছে যে পার্টিসিপেটরি রুরাল অ্যাপ্রাইজাল বা পার্টিসিপেটরি রিফ্লেকশন এন্ড অ্যাকশন। ঠিক আছে, আমি তোমাদের সহজ করে বলে দিই যে আমরা যখন কোয়ালিটেটিভ ডাটা কালেকশন করতে যাই তখন আমরা মেইনলি পিআরএ ইউজ করি। পিআরএ বলতে বোঝাচ্ছে যে পিআরএ এমন একটা মেথড যার মাধ্যমে কি হয় যে মানে আমি আমি যদি একটা গ্রাম বা একটা সোসাইটি কি কি প্রবলেম আছে সেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করতে চাই, তাহলে কিন্তু আমরা কি করব, এই সোসাইটির মেম্বারদেরকে আমি জিজ্ঞেস করব যে তোমাদের কি কি প্রবলেম আছে, সেই প্রবলেম গুলো তারাই বলবে। আবার তাদেরকে জিজ্ঞেস করবো যে তোমরাই বলো যে তোমাদের এই প্রবলেম গুলো সলভ করার জন্য কি কি সলিউশন হতে পারে, তোমরাই তোমরাই সাজেস্ট করো। ঠিক আছে, এইভাবে যখন আমরা ডাটা কালেকশন করে থাকি কোয়ালিটেটিভ ডাটা, তখন সেই মেথডটাকে বলা হয় পিআরএ। ঠিক আছে, কমিউনিটি যে মেম্বার থাকবে বা সোসাইটির মেম্বার থাকবে তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে যখন কমিউনিটির প্রবলেম গুলো আইডেন্টিফাই করা হবে এবং ওই প্রবলেম গুলো কি কি সলিউশন হবে সেটা সেই কমিউনিটি মেম্বাররাই কি করে দিবে, বলে দিবে। ঠিক আছে, তখন সেটাকে বলা হয় পিআরএ। ঠিক আছে, এটা হচ্ছে কোয়ালিটিভ রিসার্চ যখন আমরা করে থাকি। যে কোনো রিসার্চে কোয়ান্টিটেটিভ পার্টও থাকতে পারে, কোয়ালিটেটিভ পার্টও থাকতে পারে। কোয়ালিটেটিভ রিসার্চের সময় আমরা এই পিআরএ মেথডস ইউজ করব। ঠিক আছে, এটা বোঝা গেছে? জি ম্যাডাম ম্যাম। মানে ম্যাডাম এটা আরেকবার একটু বলেন ছোট করে।
আচ্ছা আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা, ঠিক আছে? জি ম্যাডাম। পিআরএ তে মনে করো যে পিআরএ হচ্ছে একটা মেথডস, ঠিক আছে? পিআরএ জি তে অনেকগুলা টুল আছে, যে ধরো একটা ফোকাস, একটু শুনো, যে ফোকাস গ্রুপ ডিসকাশন, এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ করার জন্য একটা টুল, ঠিক আছে? ফোকাস গ্রুপ ডিসকাশন এটা আমরা যখন কোয়ালিটেটিভ রিসার্চ করি তখন করে থাকি। কিভাবে করি? যে মনে করো যে একটা গ্রামে গেলাম, তো ওই গ্রামে হচ্ছে আমার জানা দরকার যে গ্রামের মানুষদের কি কি সমস্যা আছে, ঠিক আছে? তখন আমরা কি করব, গ্রামের 10-15 জন মানুষকে আমরা কি করলাম, একসাথে করলাম, ঠিক আছে? তাদের একসাথে বসালাম, তারপরে আমরা যারা রিসার্চার তারা একসাথে বসলাম, বসে কি করব, তারপরে তাদের কাছ থেকে শুনবো, সবার কাছ থেকে একটা কোশ্চেন জিজ্ঞেস করলাম যে আপনাদের কি কি প্রবলেম। এখন একজন একজন করে সবাই কোশ্চেনের আনসার গুলা দিবে, ঠিক আছে? তার এটা প্রবলেম, তার এটা প্রবলেম, সবাই আনসার দিল। এখন সবাই মিলে আবার তাদেরই জিজ্ঞেস করলাম যে আপনাদের যে এই প্রবলেম আছে গ্রামে, আপনাদের এই সমস্যা, কেউ হতে পারে বলতে পারে আমাদের এডুকেশন প্রবলেম, কেউ হেলথ প্রবলেম বলতে পারে। তো কি কি প্রবলেম তারা বললো, বলার পরে তুমি তাদের জিজ্ঞেস করলে যে আচ্ছা আপনাদের এই সমস্যা আছে, তা আপনারা কি মনে করেন যে এই সমস্যার সমাধানের জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, ঠিক আছে? কি কি অ্যাকশন নিলে আপনাদের এই প্রবলেম গুলো সলভ হবে। তো তখন তারাই কিন্তু বলে দেবে, একসাথে বসে কি করতেছি, তারাই ডিসকাশন করে একসাথে তোমাদের উত্তরটা দিচ্ছে, ঠিক আছে? জি এটা ম্যাডাম। হলো ফোকাস গ্রুপ ডিসকাশন। এটা হচ্ছে কোয়ালিটেটিভ মানে ডাটা কালেকশনের জন্য একটা মেথড, ঠিক আছে? এটা পার্থক্য তো বুঝতে পারছো তাহলে নাকি? কোয়ান্টিটেটিভে কিন্তু এরকম করে আমরা ডাটা কালেকশন করি নাই, সবাইকে পার্সোনালি ইন্টারভিউ নিয়ে নিয়ে করছি। কিন্তু পিআরএ তে কি হয়, এরকম গ্রুপ ডিসকাশনে একসাথে বসে তারপর তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন গুলা নিয়ে থাকি, ঠিক আছে? যে ইনফরমেশন গুলা কি কোয়ান্টিফাই করা যায় না, ছোট ছোট যেগুলো ডাটার মাধ্যমে প্রকাশ করা যায় না, একটা গল্প হতে পারে। আমি বলতে পারি যে আপনাদের গ্রামে কি কি রিসোর্স আছে বা হিস্টোরিক্যাল প্লেস আছে, তখন তারা কিন্তু গল্পের আকারে বলবে যে এই আছে, আপনাদের হিস্টোরিটা বলেন, আপনাদের গ্রামের হিস্ট্রি। এই ডাটা এই ইনফরমেশন গুলা নেওয়ার জন্য আমরা পিআর ইউজ করে থাকি। এখন কি কারো কোনো সমস্যা আছে বুঝতে? মানে বুঝতে পারছি এটা। ওকে ওকে, ঠিক আছে। এখন আসো দেখো, পিআর এর আরো দুটো ডেফিনেশন এখানে লেখা আছে, একটু হচ্ছে কষ্ট করে তোমরা পড়ে নিও, ঠিক আছে? আর অনেকগুলা বিষয় আছে, ওই একই বিষয়, মূল কথাটা একই, যে এখানে হচ্ছে সবারই কমিউনিটি পার্টিসিপেশন থাকবে, তারাই আইডেন্টিফাই করবে, তাদেরই মতামত প্রকাশ করবে গ্রামের যাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিতে চাচ্ছি, ঠিক আছে? এখন দেখো যে পিআর এর যে মেথডটা আছে, এই মেথডের কিছু কিছু কি আছে, প্রিন্সিপলস আছে। দেখো 6টা প্রিন্সিপলস আছে, মানে সবগুলা আমি যেহেতু তোমাদের এক্সাম্পল দিয়েছি, তোমরা ইজিলি বুঝতে পারবা যে মানে কি কি প্রিন্সিপলস থাকবে, মানে লাগে এই পিআরএ তে। ফার্স্টেই দেখো লেখা আছে যে পার্টিসিপেশন, ঠিক আছে? আমরা যদি ডাটা কালেকশন করতে যাই কোয়ালিটেটিভ ডাটা, এখন পার্টিসিপেশন না থাকলে, যাদের কাছ থেকে আমি ডাটা নেবো তারা যদি না থাকে, তাহলে তো আমার ডাটা কালেকশন করা পসিবল না। এই জন্য ফার্স্টে আমাদের কি লাগবে, পার্টিসিপেশন। কাদের পার্টিসিপেশন? আমরা যাদের কাছ থেকে ডাটা নিচ্ছি, ঠিক আছে, যারা আমার স্যাম্পল বা রেসপন্ডেন্ট হবে, ঠিক আছে? লোকাল পিপল, যে গ্রাম থেকে বা যে সোসাইটি থেকে ডাটা নিচ্ছি, সেই গ্রামে লোকাল যে পিপল আছে তারাই মেনলি আমার তারাই তো পার্টিসিপেশন, তাদের পার্টিসিপেশনে আমরা কি ডাটাগুলা কালেক্ট করতে পারবো, ঠিক আছে? লিখা আছে দেখো, লোকাল পিপল সার্ভস অ্যাজ পার্টনার্স ইন কালেক্টিং এন্ড অ্যানালাইজিং ইনফরমেশন। সবচেয়ে বড় ভূমিকা এখানে তাদেরই, কারণ তারা যদি ইনফরমেশন না দেয়, তাহলে তাদের পার্টিসিপেশন না হয়, তাহলে আমরা কোয়ালিটেটিভ ডাটা কালেকশন করতে পারবো না। এই জন্য ফার্স্টে লাগবে লোকাল পিপলদের পার্টিসিপেশন। আরেকটা বিষয় আছে দেখো, ফেসিলিটেশন, মানে হচ্ছে ফেসিলিটেশন কারা করে থাকে, এরা হলো আউটসাইডার্স। আউটসাইডার বলতে হচ্ছে যারা, আমরা ইনসাইডার্স হচ্ছে যারা লোকাল পিপল, যারা গ্রামের মধ্যে থাকে, যাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব। আর আউটসাইডার কারা, আমরা যারা রিসার্চার বাহির থেকে ওই গ্রামে যাচ্ছি, তারা কি করে থাকে, লোকাল পিপলদেরকে মানে লোকাল পিপলদের সাথে কি করে থাকে, ইন্টারেকশন করে থাকে, তাদেরকে হচ্ছে বুঝায় যে কিভাবে ইনফরমেশন গুলা দিতে হবে, তাদের সাথে একটা মিটিং এ বসে, তারা এই মিটিং এ কিভাবে একদম ভালো ইনফরমেশন গুলা কালেক্ট করতে পারবে, সেটা রিসার্চারের উপর ডিপেন্ড করে। রিসার্চার যদি স্কিলড হয়, তারা যদি ভালোভাবে তাদের সাথে একটা এই লোকাল পিপলদের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশনে যেতে পারে, তাহলে কিন্তু লোকাল পিপলরা কি করবে, তাদের ইনফরমেশন গুলা দিবে আমাদেরকে, ঠিক আছে? তার জন্য
আউটসাইডারের একটা বড় ভূমিকা থাকে। তারা যদি ওরকম ফ্যাসিলিটিস, ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, তবেই কিন্তু লোকাল পিপলরা আমাদেরকে দিবে, ইনফরমেশন দিবে। ঠিক আছে, এটাই বলছে ফ্যাসিলিটেশন, এই বিষয়টাও থাকবে। তারপর আরেকটা বিষয় আছে, দেখো ফ্লেক্সিবিলিটি, মানে পিয়ারের কোনো স্ট্যান্ডার্ড কোনো মেথোডোলজি নেই। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি বলতে পিয়ার অনেকগুলা টুলস আছে, অনেকগুলা মেথডস আছে পিয়ারেতে। সেটা ফোকাস গ্রুপ ডিসকাশন হতে পারে, ট্রানজেক্ট ওয়ার্ক হতে পারে, সোশ্যাল ম্যাপিং হতে পারে, পরে সিজনাল ক্যালেন্ডার হতে পারে। অনেকগুলা টুলস আছে যেগুলো ইউজ করে আমরা ডাটা কালেকশন করে থাকি। তো আমার মানে ফ্লেক্সিবিলিটি বলতে যে একটা কোনো মেথডস ইউজ করে আমরা ডাটা কালেকশন করি না, যে কোনো অনেকগুলো আছে, যেটা তোমার সুবিধা হয়, রিসার্চারের সুবিধা মতো, রিসার্চারের যেটা দরকার হয় বা পারপাস বা রিসোর্সের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে মেথড গুলা মানে চুজ করে থাকি। কারণ অনেকগুলো মেথড আছে, এরকম না যে এক্সাক্ট এই মেথডটা ইউজ করে তুমি ডাটা কালেকশন করতে হবে। এজন্য এখানে একটা ফ্লেক্সিবিলিটি থাকতে হবে। আরেকটা বিষয় আছে, দেখো যে টিম ওয়ার্ক। যদি আমি পিয়ারের মাধ্যমে ডাটা কালেকশন করতে চাই, অবশ্যই টিম ওয়ার্ক লাগবে। টিম ওয়ার্ক বলতে এখানে কাদের টিম ওয়ার্ক? আউটসাইডার এবং ইনসাইডার। আউটসাইডার মানে কি? যারা রিসার্চার তারা হচ্ছে আউটসাইডার, ইনসাইডার মানে লোকাল পিপল, যারা যারা আমাদের ইনফরমেশন দিচ্ছে তারা হচ্ছে ইনসাইড। তাদের মধ্যে একটা ভালো একটা টিম ওয়ার্ক লাগবে। ঠিক আছে, তারা সবাই, তারা যদি একটা ভালো টিম ওয়ার্ক হিসেবে কাজ করতে পারে, তবেই কিন্তু আমরা ভালো ডাটা পাবো। ঠিক আছে, আরেকটা বিষয় লেখা আছে, দেখো অপটিমাল ইগনোরেন্স। অপটিমাল ইগনোরেন্স বলতে এখানে বোঝাচ্ছে যে তোমাকে সবসময় যে কোনো রিসার্চ করো, তোমার এই বিষয়টা তোমার মাথায় রাখতেই হবে যে তোমার একটা নির্দিষ্ট পরিমাণ বাজেট, তোমার রিসার্চের একটা বাজেট আছে, টাইম একটা কনস্ট্যান্ট আছে। তুমি ইচ্ছা মতো 100, 200, 300 মানুষের ডাটা, তাদের কাছ থেকে ডাটা নিতে পারবা না। কারণ কি? সবকিছুর একটা কি কস্ট আছে। যত বেশি মানুষ লাগবে তোমার কস্ট তত বেশি লাগবে। ঠিক আছে, যত বেশি মানুষের সাথে কাছ থেকে তুমি ডাটা নিবে, তোমার সময় বেশি লাগতেছে। তো তোমাকে সবসময় মাথায় রাখতে হবে, যত তোমার টাইমটা মাথায় রাখতে হবে আর তোমার কস্টটা মাথায় রাখতে হবে, যে আমি ডাটা ভালো নিব, ঠিক আছে, কিন্তু আমাকে এই বিষয়গুলো মানে আমি আমার টাইম এবং কস্ট মিনিমাইজ করে কত ভালো ইনফরমেশন আমি কালেক্ট করতে পারি, এই বিষয়টা আমাকে সবসময় মাথায় রাখতে হবে, যে কস্ট এবং টাইম ইফিসিয়েন্ট হতে হবে। ঠিক আছে, ইচ্ছা মতো টাকা খরচ করতে পারবো না, কারণ রিসার্চের সবসময় একটা বাজেট থাকে এবং টাইমও কস্ট থাকে। একটা রিসার্চ হতে পারে 1 বছরের জন্য, হতে পারে 6 মাসের জন্য, হতে পারে 1 বছরের, 2 বছরের জন্য। তো এটা মাথায় রেখে তোমাকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, দেখো সিস্টেমেটিক। এটা হচ্ছে কি ক্রস চেকিং। সিস্টেমেটিক মানে হচ্ছে এখানে বলতে বোঝাচ্ছে যে যে তুমি একটা ডাটা কালেকশন করে নিয়ে চলে আসছো, আসার পরে তোমার কিছু ইনফরমেশন মনে হচ্ছে যে এগুলা সত্য না বা আনরিয়ালিস্টিক, তখন তুমি কি করবা? ক্রস চেকিং। ক্রস চেকিং মানে কি? তুমি তাদেরকে আবার ফোন দিয়ে বা তাদের সাথে আবার যোগাযোগ করে তুমি ইনফরমেশন গুলা দেখবা যে ভ্যালিডিটি আছে কিনা, রিয়ালিটি মানে রিলায়েবিলিটি আছে কিনা, ডাটাগুলো আসলে সত্য কিনা, সেটা তুমি যাচাই করার জন্য এটাও লাগবে। কারণ তোমার ডাটা অনেক সময় ইনফরমেশন কালেক্ট করতেছো, যখন রেকর্ড করতেছো, হয় কোনো ইনফরমেশন তারা ভুল দিতে পারে, বা তুমি যখন লিখতেছো তখন হয়তো ভুল উঠাইতে পারো। তো এর জন্য তোমার ক্রস চেকিং এর ব্যবস্থাটাও থাকতে হবে। ঠিক আছে, এই 6টা বিষয় মাথায় রাখতে হবে যদি পিআর এর মাধ্যমে তুমি ডাটা কালেকশন করতে চাও। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রিন্সিপালস অফ পিআর এ। একটা বিষয় দেখো লেখা আছে 3 পিলার্স অফ পিআর এ, দেখা যায়? Yes, ma'am. ওকে ওকে, ঠিক আছে। 3 পিলার্স অফ পিআর এ একটু লিখে রাখো, এটা হলো টপিকের নাম। পিআর এর হচ্ছে 3টা পিলার আছে, এখানে লেখা আছে, দেখো অ্যাটিটিউড, মেথডস এবং শেয়ারিং। পিলার বলতে এখানে কি বোঝাচ্ছে দেখো একটু, মানে আমি পরবর্তী স্লাইডে দেখাচ্ছি। ফার্স্ট পয়েন্টটা ছিল যে 3 পিলারের মধ্যে একটা পিলার হচ্ছে অ্যাটিটিউড। অ্যাটিটিউড বলতে এখানে বোঝাচ্ছে যে আমি তোমাদের মানে যখন রিসার্চ পড়াই ফার্স্টে একটা কথা বলছিলাম যে কিছু এথিক্স মেনটেন করতে হয়। ঠিক আছে, রিসার্চ করার সময় দেখো এখানে অ্যাটিটিউডের মধ্যে কিন্তু সেটাই বোঝাচ্ছে যে তুমি যখন রিসার্চ করবা, তখন যদি যাদের কাছ থেকে তুমি ইনফরমেশন নিচ্ছ, তুমি যদি এরকম একটা, তোমার অ্যাটিটিউড এরকম হওয়া যাবে না যে আমরা সব জানি তারা কিছুই জানে না, এরকম অ্যাটিটিউড হওয়া যাবে না সব সময়। কারণ কি? তারা তারা যেহেতু গ্রামের মানুষ হতে পারে, তারা একটু কম জানতেই পারে। ঠিক আছে, কিন্তু সেটা তোমার দেখার বিষয় না, কিন্তু তোমার মাথায় রাখতে হবে যে তোমার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে, তারা যা আনসার দিবে সেটাই সঠিক। ঠিক আছে, নো
মানে কোনো ধরনের সুপ্রিমেসি, মানে আমি অনেক ভালো জানি, আমি অনেক বড়, সে ইনফিরিয়র, এরকম ভাবা যাবে না, বা নেগেটিভ অ্যাটিটিউড থাকা যাবে না, তাদের প্রতি কোনো অসম্মান থাকা যাবে না। তোমার অ্যাটিটিউড সবসময় কি হতে হবে? পজিটিভ অ্যাটিটিউড, যে আপনি যা বলবেন সেটাই সঠিক। আমি আমি আপনাকে কোশ্চেনটা বুঝাই দিতে পারি, বাট আমি কোনো আনসার দিব না, মানে আমার মাথায় রাখতে হবে যে আমি কোনো আনসার দিব না, সে যা বলবে সেটাই সঠিক। মানে তোমার অ্যাটিটিউড এরকম হতে হবে যে সে যাতে কমফোর্ট ফিল করে যে তার আনসার গুলা দেওয়ার জন্য। তুমি এমন অ্যাটিটিউড করলা যে সে যা বলতেছে সবই ভুল বলতেছে, বা তাকে তুমি রেসপেক্ট করতেছো না, তাহলে কিন্তু কখনোই তুমি তোমার ডাটা কালেকশন করতে পারবে না। রিয়েল ডাটা তারা কখনোই দিবে না, কেউ কিন্তু কারো পার্সোনাল ইনফরমেশন কেউ দিতে চায় না, ঠিক আছে? তাকে তোমাকে কমফোর্ট লেভেলটা আনতে হবে, বা তোমার পজিটিভ অ্যাটিটিউড দেখে সে মনে করতে পারে যে বিশ্বাসযোগ্য, মনে করতে পারে যে না আমি কথা বলতে পারি, আমাকে সে সম্মান করতেছে, ঠিক আছে? এই অ্যাটিটিউড তোমার মাথায় থাকতেই হবে, পিয়ারেতে অবশ্যই এটা থাকতে হবে, ঠিক আছে? আরেকটা বিষয় দেখো লেখা আছে মেথডস। এই বিষয়টা আগেও বলছি যে মানে মেথড গুলো আমি চুজ করব, যে পিয়ারেতে অনেকগুলা মেথডস আছে, যে কোন মেথডটা আমি চুজ করব সেটা ডিপেন্ড করবে যে আমি কি বিষয় নিয়ে রিসার্চ করতেছি, বা আমার পার্টিসিপেন্ট কারা, বা আমাদের রিসার্চারদের স্কিল কিরকম, বা এনভায়রনমেন্ট, টাইম, এগুলোর উপর ভিত্তি করে আমি পিয়ারের মেথডস টা চুজ করব, ঠিক আছে? অনেকগুলো মেথডস আছে, যেটা তোমার সুবিধা তুমি সেটা চুজ করবা। আরেকটা বিষয় আছে থ্রি পিলার্স এর মধ্যে, লাস্ট বিষয়টা হচ্ছে শেয়ারিং, ঠিক আছে? যে তুমি তোমার আইডিয়া শেয়ার করবা না কোনোভাবেই, তুমি তোমার শেয়ার মানে তুমি কোশ্চেন করলা, কোশ্চেন করে তুমি আনসার দিতেছো, ঠিক আছে? কখনোই এরকম করা যাবে না। তুমি কোশ্চেনটা বুঝাই দিতে পারো, কিন্তু তোমার আইডিয়া তুমি শেয়ার করতে পারো না, তাহলে সে তার আইডিয়া, সে যার কাছ থেকে তুমি কোশ্চেন করতেছো সে আনসার দিবে না, সে বলবে যে আচ্ছা আপনি যেটা বলছেন ওটাই সঠিক, ঠিক আছে? এই জন্যই কখনোই তুমি তোমার মানে আইডিয়া গুলা বা তুমি কোশ্চেনে আনসার দিবা না, এটা হচ্ছে তোমার সবসময় মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় হচ্ছে থ্রি পিলার্স অফ পিআর এর। ফার্স্টে থাকতে হবে কি অ্যাটিটিউড, তুমি ওরকম অ্যাটিটিউড করবা না যেটা মানে নেগেটিভ অ্যাটিটিউড। আর মেথডস হচ্ছে তুমি যে কোনো মেথড ইউজ করতে পারো, অনেকগুলো মেথডস আছে ডাটা কালেকশনের, যে কোনো একটা ইউজ করতে পারো। আর শেয়ারিং হচ্ছে তুমি হচ্ছে কি তোমার হচ্ছে আইডিয়া বা তোমার আনসার গুলো দিবা না, তারা যেটা বলবে সেটাই সঠিক। রিসার্চারে এটা মাথায় রাখতে হবে। এখানে নিজের মানে মানে কি বলে এটা মাথা বড়ি বলতে যেটা বোঝায় যে নিজে নিজে বলে দিলাম সবকিছু, আমি জানি তো এটা কি হবে, বা নিজে নিজে আনসার বসাই দিলাম, এরকম করা যাবে না, ঠিক আছে? এটা হচ্ছে থ্রি পিলার্স। ম্যাম শোনা যায় না। বিষয় দেখো যে পিয়ারে করার জন্য কিছু স্টেপ আছে, ঠিক আছে? স্টেপস অর প্রসেস অফ পিয়ারে, এই কোয়ালিটেটিভ ডাটা কালেকশনের জন্য আমাদের কিছু স্টেপস ফলো করতে হবে। লেখা আছে একটু দেখো যে ফার্স্টে আমাদের দাও বা যে ভিলেজে ডাটা কালেকশন। ম্যাডাম স্লাইড দেখা যাচ্ছে না। আচ্ছা এখন শোনা যায়? স্লাইড দেখা যাচ্ছে না। এখন স্লাইড এখনো দেখা যায় না? দেখো তো দেখা যায় কিনা? দেখা যাচ্ছে এখন। দেখা যাচ্ছে তো। দেখা যায় না? হ্যাঁ ম্যাম এখন দেখা যাচ্ছে। আচ্ছা একটু দেখো কষ্ট করে, নেটে এত প্রবলেম করে, কি যে করবো বলো, কিছু করার নাই আমার। আচ্ছা এখন দেখা যায়? দেখো তো জি ম্যাডাম এবার ঠিক আছে। দেখা যাচ্ছে? ঠিক আছে ঠিক আছে। ওকে আচ্ছা, মানে আমি বলতেছিলাম যে কোয়ালিটি ডাটা। আর শোনা যাচ্ছে কি আমার কথা? ম্যাডাম তখন শোনা যায়নি, এখন শোনা যাইতেছে। কথা শোনা যাচ্ছে? জি ম্যাডাম এখন ঠিক আছে। আচ্ছা যদি শুনতে সমস্যা, আচ্ছা তোমাদের যদি শুনতে সমস্যা হয় আমি হচ্ছে রিপিট করব, কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি ম্যাডাম ধন্যবাদ। যেহেতু এখন শুনতে পাচ্ছ একটু শোনো যে আমরা যে কোয়ালিটেটিভ ডাটা কালেকশনের কথা বলতেছিলাম, যে পিআর এর মাধ্যমে আমরা কোয়ালিটেটিভ ডাটা কালেকশন করি। এখন পিআর এরটা আমরা কিভাবে করি, এটার কয়েকটা স্টেপ আছে। দেখো যে লেখা আছে ফার্স্টে আমি কি করব, কমিউনিটি সিলেকশন করব। কমিউনিটি সিলেকশন মানে আমি যদি কোনো ডাটা কালেকশন করতে চাই, যে আমি কোন এরিয়াতে ডাটা কালেক্ট করব সেই এরিয়াটা ফার্স্টে সিলেক্ট করতে হবে। আর যে কোনো রিসার্চ করো তোমার এই বিষয়টা মাথায় রাখতে হবে যে প্রিলিমিনারি ভিজিট মানে ফাইনাল ডাটা কালেকশনের আগেই তুমি একবার
যে কমিউনিটিস তুমি সিলেক্ট করছো ওই এরিয়াতে গিয়ে দেখে আসবা যে, বা তোমার কোশ্চেনিয়ার নিয়ে দেখে আসবা যে তুমি যে কোশ্চেন গুলা জানতে চাচ্ছ, কোশ্চেনের আনসার, সেই আনসার গুলো আসলে ওখানে পাওয়া যাবে কিনা। ঠিক আছে, তুমি এমন একটা এরিয়া সিলেক্ট করলা যে এরিয়াতে ওই বিষয়ে কোনো মানে ওই বিষয়ে কোনো কিছু তুমি ইনফরমেশন পাবা না, তাহলে কিন্তু তোমার রিসার্চটা কি একদমই ব্যর্থ, পুরো ফেইলড হবে। এজন্যই যে কোনো রিসার্চ করার আগে তুমি ওই এরিয়াতে ফাইনালি যাওয়ার আগে তুমি আগে একবার প্রিলিমিনারি ভিজিট করে দেখে আসবা যে তোমার রিসার্চের যে টপিক, সেই টপিক নিয়ে আসলে ওখানে কোনো কাজ হচ্ছে কিনা। সে যে তুমি জানতে চাচ্ছ ওখানে ফার্মারদের লাইভলিহুড নিয়ে, ওখানে কোনো ফার্মারই নেই, সব ফিশারম্যান ওই গ্রামে, তাহলে তুমি কিন্তু ফার্মারদের ইনফরমেশন নিতে পারতেছো না। ঠিক আছে, তো এরকম যে তুমি যে কোনো রিসার্চ আগে তুমি কমিউনিটি বা যে এরিয়াতে স্টাডি এরিয়াটা ঠিক করবা, তারপরে ওখানে ফাইনাল ডাটা কালেকশনের আগে একবার তুমি ভিজিট করে দেখে আসবে যে আসলে সেখানে রিসার্চ করা পসিবল নাকি, তারা হেল্পফুল কিনা, তারা ইনফরমেশন দিবে কিনা আমাদেরকে। ঠিক আছে, একদম লাস্টলি কি করতে হবে, অ্যাপ্লিকেশন অফ পিয়ারের যে এতগুলা টুলস আছে, অনেকগুলা মেথডস আছে, সেগুলা যেটা তোমার রিসার্চের সাথে অ্যাপ্লিকেবল, সুইটেবল, সেই পিয়ারে টুলসটা তুমি অ্যাপ্লাই করে সেখান থেকে ডাটা কালেকশন করতে পারো। সেটা ফোকাস গ্রুপ করতে পারো, কেস স্টাডি করতে পারো, বা ওয়ার্কশপের মাধ্যমে, ঠিক আছে, সোশ্যাল ম্যাপিং হতে পারে। এগুলা যে কোনো একটা টুলস বা যে কোনো দুইটা টুলস তুমি ইউজ করে তুমি তোমার ডাটাগুলা কালেকশন করতে পারো। ঠিক আছে, এটুকু বোঝা গেছে? জি ম্যাডাম। ওকে, নেক্সট স্লাইডটা একটু দেখো। এটা হলো সবচেয়ে সহজ বিষয়। ঠিক আছে, পার্টিস ইনভলভড ইন পিআরএ মানে হচ্ছে পিআরএ তে মানে কারা হচ্ছে পার্টিসিপেশন, মানে কাদের পার্টিসিপেশন থাকে। ঠিক আছে, পিআরএ তে দুইটা বিষয় থাকে যখন আমরা ডাটা কালেকশন করি, একটা সাইড থাকে হচ্ছে আউটসাইডার্স, আরেকটা হচ্ছে ইনসাইডার্স। যখন আমরা যে ফোকাস গ্রুপ ডিসকাশনের কথা একটু মানে আগে বললাম, তো ওখানে হচ্ছে একটা পার্টি থাকবে হচ্ছে কি রিসার্চার, যারা তাদের একটা পার্টি থাকবে, আর যারা হচ্ছে লোকাল পিপল বা যারা রেসপন্ডেন্ট বা স্যাম্পল, তারা হচ্ছে কি ইনসাইডার, তারা তো হচ্ছে পার্টিসিপেন্ট। ঠিক আছে, তো এই দুইটা পার্টি থাকবে। আর আউটসাইডার বলতে এখানে ফেসিলিটেটর মানে হচ্ছে যে রিসার্চার সে, তারপর হচ্ছে রিপোর্টার থাকবে, আরেকজন হচ্ছে হলো গেট কিপার থাকবে। রিপোর্টার মানে হচ্ছে যে যখন হচ্ছে আমরা ডিসকাশন মিটিং করব, ঠিক আছে, তখন সে কি করবে, রেকর্ড করবে, তারপর রিপোর্ট লিখে রাখবে। যে রেকর্ড বা রিপোর্ট গুলা লিখে সেটা আবার হচ্ছে রিসার্চারকে সে দিবে, সে হচ্ছে রিপোর্টার। আর গেট কিপার মানে হচ্ছে কি সে দেখবে যে যখন মিটিং চলতেছে বা ডিসকাশন বা ওয়ার্কশপ চলতেছে, তখন যাতে কেউ বাহিরের অন্য কেউ সেখানে না আসতে পারে, কেউ যেন ডিস্টার্ব না করে, কেউ যেন বের হইতে না পারে। ঠিক আছে, আর কারো কোনো প্রবলেম হলে, ছোটখাটো প্রবলেম হলে সে সলভ করার চেষ্টা করবে, সে এটা হলো গেট কিপারের কাজ। ঠিক আছে, এগুলো হচ্ছে এরা হচ্ছে আউটসাইডার, মানে রিসার্চার থাকবে, রিপোর্টার থাকবে, গেট কিপার থাকবে। ইনসাইডার বলতে যাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিব বা লোকাল পিপল বা পার্টিসিপেন্ট, এই দুইটা পার্টি কি থাকে পিয়ারে যখন আমরা করে থাকি। এই দুইটা পার্টি মেইনলি হচ্ছে, তারা হচ্ছে একটা পার্টি হচ্ছে রিসার্চারের পার্টি, আর একটা হচ্ছে ইনসাইডার মানে যাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিচ্ছি। এই দুইটা পার্টি মানে পার্টিসিপেট করে থাকে। ঠিক আছে ম্যাডাম, এটুকু কি বোঝা গেছে? ম্যাডাম রিপোর্টারটা আরেকবার বলেন। রিপোর্টার হচ্ছে কি যখন আমি মনে করো আমরা একটা গ্রুপ ডিসকাশনে বসছি, একটা মিটিং এ বসছি, তো যখন পার্টিসিপেন্ট মানে হচ্ছে যারা লোকাল পিপল তারা তাদের ইনফরমেশন গুলা দিচ্ছে, তো ইনফরমেশন গুলা তো আমাকে কি করতে হবে, সেগুলা রেকর্ড করতে হবে বা খাতায় লিখে রাখতে হবে। ঠিক আছে না? না হলে তুমি ইনফরমেশন গুলা কোথায় হচ্ছে লিখে মানে কিভাবে কালেক্ট করবা? এই রিপোর্টার হচ্ছে হলো রিপোর্ট গুলা কালেক্ট করে, সে লিখে রাখে, রেকর্ড করে, তারপর সেটা সে রিসার্চারকে দেয়। ঠিক আছে, আর যে ফ্যাসিলিটেটর সে কি করতেছে, কোশ্চেন গুলা জিজ্ঞেস করতেছে, বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা এটুকু তো বুঝতে কারো কোনো সমস্যা নেই নাকি? ওকে, এখন দেখো এতক্ষণ যে বললাম এত কথা যে পিআরএ টুল বা পিআরএ মেথডস ইউজ করে আমরা ডাটা কালেকশন করবি। ঠিক আছে, তো অনেক ধরনের পিআরএ টুলস আছে যেগুলো ইউজ করে আমরা কোয়ালিটেটিভ ডাটা কালেকশন করি। যে কি কি টুল আছে এখানে লেখা আছে, অনেকগুলো আছে।
আমরা মেইনলি যারা সোশ্যাল রিসার্চ করে থাকি আমরা বেশি ইউজ করি, এখানে অনেকগুলা লেখা আছে কিন্তু আমরা বেশি ইউজ করি ফোকাস গ্রুপ ডিসকাশন, কেস স্টাডি, তারপরে ট্রানজেক্ট ওয়ার্ক, তারপরে লিসেনিং স্টোরিজ বা ওয়ার্কশপ। যে কোনো তোমরা যখন কি করবা, একটা মনে করো যে রিসার্চ পেপার বা কোনো থিসিস যদি দেখো, মেথোডোলজিতে লেখা থাকে যে এটা কিরকম রিসার্চ, এটা কোয়ান্টিটেটিভ রিসার্চ না কোয়ালিটেটিভ রিসার্চ। ওখানে যদি কোয়ালিটেটিভ রিসার্চ লেখা থাকে তাহলে দেখবা যে এই টুল গুলা ইউজ করা হয়েছে, হয়তোবা তারা ফোকাস গ্রুপ ডিসকাশনের মাধ্যমে ডাটা কালেকশন করছে, অথবা ট্রানজেক্ট ওয়ার্ক বা সোশ্যাল ম্যাপিং, অনেকগুলা টুলস ইউজ করে এই কোয়ালিটেটিভ ডাটা গুলা কালেকশন করা যায়। সেখানে এখানে আমি একটু আগে মনে হয় বললাম যে মেথডস এর মধ্যে কিন্তু বলছি যে অনেকগুলা টুলস আছে যেটা রিসার্চারের সুবিধা হয়, তাদের সুবিধা অনুযায়ী সে যে কোনো টুলস ইউজ করে ডাটাটা কালেকশন করতে পারে। ঠিক আছে, এই জন্য লেখা আছে, দেখো এখানে অনেকগুলা টুলস লেখা আছে, গ্রুপ ডিসকাশন এন্ড ডাটা অ্যানালাইসিস। এখানে দেখো তোমরা যে অনেকগুলা লেখা আছে, যেটা যার সুবিধা হয় সেটা ইউজ করে থাকে। ঠিক আছে, আমরা যখন ডাটা কালেকশন করে থাকি আমরা মেইনলি রিসার্চে, একটু আগে বললাম যে ফোকাস গ্রুপ ডিসকাশনটা খুব বেশি ইউজ করি, কেস স্টাডি আর ওয়ার্কশপ এগুলা হচ্ছে বেশি ইউজ করে থাকি। ঠিক আছে, লিসেনিং স্টোরিজ এটাও থাকে অনেক সময়, যে কারো সাকসেস স্টোরিজ বা তার লাইফ স্টোরি শোনার জন্য আমরা লিসেনিং স্টোরিজ এই টুলটাও ইউজ করে থাকি। ঠিক আছে, এখানে অনেকগুলো আছে। ঠিক আছে, সবগুলো যদি বলতে থাকে তাহলে তো অনেকগুলা দাম তোমাদের দেখাই। এই যে পার্টিসিপেটরি ম্যাপিং আছে বা টাইম এন্ড সিজনাল ক্যালেন্ডার আছে। পার্টিসিপেটরি ম্যাপিং বলতে বোঝাচ্ছে যে যারা পার্টিসিপেন্ট থাকে, মনে করো যে একটু আগে বললাম যারা লোকাল পিপল, তাদেরকে তুমি যদি বলো যে আপনাদের গ্রামে কি কি রিসোর্স আছে, রিসোর্স বলতে এখানে বোঝাচ্ছে যে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ইউনিভার্সিটি হতে পারে, বা কি কি হিস্টোরিক্যাল প্লেস আছে, এটা আপনি আর্ট করে দেখান ম্যাপের মাধ্যমে। ঠিক আছে, আবার মোবিলিটি ম্যাপিং বলতে বোঝাচ্ছে যে একজন মানুষকে বললা যে আপনি কোথায় কোথায় যান, এক সপ্তাহে আপনি কোথায় কোথায় মুভ করেন। ঠিক আছে, সে বাজারে যেতে পারে বা স্কুলে যেতে পারে, সে যেতে পারে মার্কেটে, হসপিটালে যেতে পারে, এটা ম্যাপের মাধ্যমে করে দেখাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি পিআরএ টুলস। ঠিক আছে, অনেকগুলো আছে, এটা পার্টিসিপেটরি ম্যাপিং আছে। দেখো লিখা আছে টাইম এন্ড সিজনাল ক্যালেন্ডার। এটা কি ক্যালেন্ডার বলতে এরকম হতে পারে যে সিজনাল ক্যালেন্ডার কি, যে ফার্মাররা অনেক সময় তোমরা সিজনাল ক্যালেন্ডার পড়ছো কিনা জানি না, আমরা তোমাদের হচ্ছে অ্যাগ্রোনমি পড়ার সময় মনে হয় না, কোন সাবজেক্ট ছিল এটা, হর্টিকালচারে পড়ছো এই সিজনাল ক্যালেন্ডার, শুনছো কখনো? ম্যাম আমাদের পড়ায় নাই, ম্যাম তো একটা শুনছি ম্যাম। হর্টিকালচারে আছে কিন্তু পড়ানো হয় না। ম্যাম এটা অ্যাগ্রোনমিতেই আছে। মানে হচ্ছে কি, ও আচ্ছা আচ্ছা, মানে সিজনাল ক্যালেন্ডার বলতে ওখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমরাও তো হচ্ছে, আমি অ্যাগ্রোনমিতেই মনে হয় শুনছিলাম যে আমরা পড়ছিলাম তখন, ওটা মনে হয় প্র্যাকটিক্যালে থাকে। আমাদের তো অবশ্য, তোমাদের তো হচ্ছে সবসময় পড়তে হবে, তো এই জন্য হয়তো বা মানে কম কম করে হচ্ছে মূল সবকিছুই পড়ায়, কিন্তু আমাদের হচ্ছে কি একটা সাব কোর্স ছিল 6 মাসের, এই জন্য মোটামুটি ওভারঅল একটা ধারণা দেওয়া হয়েছিল। তখন আমি মানে এই ওয়ার্ডটা শুনছিলাম যে সিজনাল ক্যালেন্ডার, মানে ওখানে হচ্ছে যে তোমাদের যে সিজন গুলো আছে, খরিফ 1, তারপরে হচ্ছে খরিফ 2, তারপর রবি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এরকম সব সিজনই লেখা থাকে। তো কোন সিজনে তারা কোন কোন ক্রপ হচ্ছে কাল্টিভেশন করে থাকে। ঠিক আছে, ওটা হচ্ছে একটা অনেক সুন্দর একটা ক্যালেন্ডারের মতো করা আছে। ঠিক আছে, ওই ক্যালেন্ডারে মানে দেখে বোঝা যাবে যে কোন সিজনে কোন মাসে কোন হচ্ছে ক্রপস গুলা বা ভেজিটেবলস বা সেগুলা কাল্টিভেট করতেছে। ঠিক আছে, ওটা ক্যালেন্ডার দেখেই বোঝা যায়। ঠিক আছে, এগুলাও পিআর এর একটা টুলস, যে তুমি একটা গ্রামে গেলে তুমি তাদেরকে বলতে পারো যে আপনাদের সিজনাল ক্যালেন্ডার আপনারা একটু করে দেখান যে আপনারা কোন সিজনে কোন ক্রপ গুলা কাল্টিভেশন করতেছেন। ঠিক আছে, এগুলো হচ্ছে পিআর এর টুলস। আর আরো আছে, দেখো লেখা আছে কনস্ট্রাকশন অফ ডায়াগ্রাম। এখানে আমরা ক্লাসে এতগুলা পড়ে একদম পড়তেছি না, তোমাদের শুধু বোঝাচ্ছি যে এতগুলা টুলস আছে, যেটা যার সুবিধা হয় সে সুবিধা মতো রিসার্চার তার রিসার্চে ইউজ করে থাকে। ঠিক আছে, দেখো বিভিন্ন ডায়াগ্রামের মাধ্যমেও কি করে থাকে, অনেক সময় রিসার্চাররা এই ডাটা কালেকশন করে থাকে বা বিভিন্ন ডায়াগ্রাম আর্ট করে তারপরে সেইখান থেকে ইনফরমেশন অনেক সময় নেওয়া হয়ে থাকে। ঠিক আছে, এগুলাই হচ্ছে পিআরএ টুলস। আর আরেকটা বিষয় তোমাদের দেখাচ্ছি, এটা লাস্ট পয়েন্ট, আউটপুট অফ এগুলো পড়বো কিভাবে? হ্যাঁ বলো। আমি এত টুলস গুলো তো মনে রাখা
কষ্টকর এগুলা পরীক্ষা কিভাবে প্রশ্ন আচ্ছা আসতে সবগুলা পারে? পড়ার দরকার নাই, তুমি কিছু না 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 আমি সেটাই বলতেছি, তোমরা সবগুলা লেখার দরকার নাই, একটা দুটা করে লিখবা, বুঝছো? এগুলো তো ওকে এক্সাম্পল, ঠিক আছে? মানে এতগুলা টুল আছে, তোমরা একটা দুটা করে লিখবা, বুঝতে পারছো? ওকে ম্যাম। ওকে, লাস্ট পয়েন্টে একটু দেখো যে আউটপুট অফ পিয়ারে, আমরা পিয়ারের টুলস এর মাধ্যমে যে কোয়ালিটেটিভ ডাটা কালেকশন করতেছি, আসলে সেটার রেজাল্ট কি, আসলে কি কোনো কাজে লাগে কিনা, ঠিক আছে? তুমি একটু দেখো ফার্স্ট পয়েন্টটা লেখা আছে যে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট। এম্পাওয়ারমেন্ট এই ওয়ার্ডটা কখনো শুনছো? জি ম্যাম। এম্পাওয়ারমেন্ট মানে ক্ষমতায়ন। এম্পাওয়ারমেন্ট কি? তোমরাই বলো যে কিভাবে কমিউনিটি এম্পাওয়ারমেন্ট হয়। ক্ষমতায়ন, এ তো বাংলা বললা। ও আচ্ছা, হ্যাঁ ম্যাডাম বাংলাই তো। Ma'am, ability to take বিষয়টা any decision. একদম এবিলিটি টু টেক এন ডিসিশন, একদম ঠিক আছে। কিভাবে এবিলিটি টু টেক এন ডিসিশন হয় কমিউনিটির? ম্যাম আমরা যখন পিআরএ টুল নিয়ে কাজ করি তখন যেটা হয় গ্রুপ ডিসকাশনের মাধ্যমে প্রবলেম এবং সলিউশন নিয়ে আলোচনা হয় তখন, এবং সেগুলোর হয়তোবা পরবর্তীতে ইমপ্লিমেন্টেশনও হয়। তো এইভাবে হচ্ছে যে এটা কমিউনিটির মেম্বাররা তারা তাদের এম্পাওয়ারমেন্ট ঘটায় আর কি, তারা তাদের সমস্যা সমাধানে নিজেদের যে একদম আলোচনাকৃত যে সমাধানগুলো সেগুলো তারা ইমপ্লিমেন্টেশন উদ্যোগী হয়। হুম 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 একদম একদম এক্স্যাক্টলি ঠিক কথাই। এটা আমি শুনতে যাচ্ছিলাম যে আমরা বলছি যে আমরা যখন গ্রুপ ডিসকাশন, ফোকাস গ্রুপ ডিসকাশন বা ডিসকাশনে বসি তখন কমিউনিটির অনেক মানুষ কিন্তু পার্টিসিপেট করতেছে, তারা পার্টিসিপেট করতেছে, তাদের প্রবলেম গুলো আইডেন্টিফাই করতেছে, তারা তাদের প্রবলেম গুলো কিভাবে সলিউশন করা যায় সেটাও হচ্ছে তারা কি করতেছে, তো সেগুলো তারা আইডেন্টিফাই করে তারা বের করতে নিজেরাই বের করছে। তখন যখন এই গভর্নমেন্ট যখন এই সলিউশন, তাদের কথা মতো এই সলিউশন গুলো যদি যখন তারা বললো যে আমাদের হেলথ সেক্টরে প্রবলেম আছে, তখন তাদের কথা মতো কি হচ্ছে গ্রামে স্কুল, হসপিটাল বা ক্লিনিক হচ্ছে, তাহলে কি হচ্ছে তারা তাদের মধ্যে একটা ডিসিশন মেকিং এ সে পার্টিসিপেশন করতে পারলো, এটা তাদের মধ্যে একটা কি হবে কনফিডেন্স গ্রো করবে যে তারাই কিন্তু কি করতেছে প্রবলেম আইডেন্টিফাই করতেছে, সলিউশন করে দিচ্ছে, ঠিক আছে? তাদের মধ্যে কি একটা ডিসিশন মেক করার, সে যে ডিসিশন মেকিং এ তারা একটা পার্টিসিপেট করার এবিলিটি ক্রিয়েট হয়েছে তার মধ্যে, এজন্য বলছে যে তাদের কি হচ্ছে এমপাওয়ারমেন্ট হচ্ছে, ঠিক আছে? আরেকটা বিষয় লেখা আছে দেখো, প্রপোজাল ফর অ্যাকশন। এটা হচ্ছে কি, এটা তো আর বোঝার কিছু নাই যে আমরা যে এত এত প্রবলেম গুলো আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করে সলিউশনও দিলাম, তো আমরা বুঝতে পারতেছি যদি ওইখানে কোনো গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন কাজ করতে চায় তাহলে তারা এই প্রবলেম গুলা ধরে ধরেই কিন্তু যে অ্যাকশন নিতে পারে, যে তাহলে আমাদের কি কি প্রজেক্ট বা প্ল্যানিং বা কি কি প্রোগ্রাম ওই গ্রামে নিয়ে আসতে হবে, তারা ইজিলি বুঝতে পারে, কারণ আমরা আগেই প্রবলেম গুলো আইডেন্টিফাই করে ফেলছি, ঠিক আছে? সেই অনুযায়ী তারা কিন্তু মানে কাজ করতে পারে। সেজন্য বলছে যে প্রপোজাল গুলা ইজিলি আগে থেকে তারা পেয়ে যাচ্ছে যে ওই গ্রামে আমাদের কোন কোন সেক্টরে কাজ করতে হবে, ঠিক আছে? মানে আমার মানে পরবর্তীতে তাদের অ্যাকশন নিতে আর কোনো সমস্যা হয় না, ঠিক আছে? আরেকটা বিষয় লেখা আছে দেখো, ক্যাপাসিটি বিল্ডিং অফ দ্য লোকাল ইনস্টিটিউশন। এটা হচ্ছে কি যে আমাদের যারা হচ্ছে এই গ্রুপ ডিসকাশন বা ওয়ার্কশপে পার্টিসিপেট করে তারাই তো হচ্ছে কি গ্রামের মানুষ যেহেতু পার্টিসিপেট করে তাহলে তাদের মধ্যে একটা এম্পাওয়ারমেন্ট যখন হয় তখন তাদের মধ্যে একটা কনফিডেন্স বেড়ে যায়, তাদের স্কিল বেড়ে যায়, ঠিক আছে? তো এর মাধ্যমে কি হয়, তারা তারা যে লোকাল ইনস্টিটিউশনের মেম্বার হতে পারে, সে কোনো কোঅপারেটিভ বা কোনো এনজিওর মেম্বার, সেখানে তার কি হয় ক্যাপাসিটি বিল্ডিং হয়, কারণ কি সে কি করতেছে পার্টিসিপেট করতেছে কোন একটা গ্রুপে, সে তার মধ্যে নলেজ আরো বাড়তেছে, তার নলেজ বাড়তেছে, তার কনফিডেন্স বাড়তেছে, স্কিল বাড়তেছে, তাহলে সে কি তার মধ্যে ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে, সে আরো ভালো কাজ করতে পারবে, তার কনফিডেন্স যেহেতু বেশি, ঠিক আছে? ভালো সে সোসাইটিতে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারবে, ঠিক আছে? এটা হলো তাদের মধ্যে
ক্যাপাসিটি বিল্ডিং। আর লাস্ট একটা পয়েন্ট লিখে আছে দেখো, রেফারেন্স ম্যাটেরিয়াল। ঠিক আছে, যখন তুমি একটা সোসাইটি বা একটা ভিলেজ নিয়ে কাজ করতেছো, রিসার্চ করতেছো, তো তোমার রিসার্চের রিপোর্টটা অন্য রিসার্চারের কি হিসেবে, রেফারেন্স হিসেবে কাজে লাগবে, রেফারেন্স ম্যাটেরিয়াল। কারণ কি, আর তুমি যখন ওই গ্রাম নিয়ে রিসার্চ করতেছো, তাহলে আমি যদি তোমার রিসার্চের রিপোর্টটা পড়ি, তাহলে আমার ওই গ্রাম সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। ঠিক আছে, সেটা আমার রিসার্চে তোমার রিসার্চ রিপোর্টটা রেফারেন্স হিসেবে কাজে লাগবে। ঠিক আছে, এটা হলো রেফারেন্স ম্যাটেরিয়াল। এগুলাই হচ্ছে আউটপুটস অফ পেয়ারে করার মাধ্যমে কিভাবে আমাদের মানে পেয়ারের রেজাল্টটা কি, আসলে কি কোনো ভালো কিছু হয় কিনা, সেই আউটপুট গুলা এখানে লেখা আছে। ঠিক আছে, এটাই হলো পেয়ারের বিষয়। আর এর মাধ্যমেই আমাদের পেয়ারে বা কোয়ালিটেটিভ রিসার্চ সম্পর্কে আইডিয়া শেষ, আর কিছু নাই। তারপরে এই চ্যাপ্টারটাও শেষ। তারপরে এখানে দেখো লেখা আছে কিছু রেফারেন্স, 2টা বইয়ের নাম আছে। এই বই থেকে মেইনলি আমি হচ্ছে আমার রিসার্চের কন্টেন্ট গুলা নিয়েছি এই চ্যাপ্টারে। তো তোমরা এখন স্লাইডটাই পড়ো, পরবর্তীতে যখন ক্লাস শুরু মানে ভার্সিটিতে যাবা, তখন একটু হচ্ছে বইগুলা একটু কালেক্ট করার চেষ্টা করবা। ঠিক আছে, বুঝা গেল? জি ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এখন হচ্ছে কি স্লাইডটা অফ করে দিই নাকি? এইটুকু একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এই রেফারেন্স গুলা লিখবা তো আর না, স্ক্রিনশট ম্যাডাম দিয়ে রাখো। ম্যাম পিডিএফ ফাইলটা হয়তো বা। আচ্ছা আমি বলতেছি, হ্যাঁ বলো বলো কি বলতেছিলা? ম্যাম পিডিএফ ফাইলটা দিয়েন ম্যাম। হ্যাঁ, আমি হচ্ছে আজকেই দিয়ে দিব তোমাদেরকে, তাহলে তোমাদের মানে পড়তে সুবিধা হবে। তোমরা একটু, আমি তোমাদের বলি যে একটু একটু করে পড়ো, কারণ হচ্ছে পরবর্তীতে একটু দেখে না রাখলে পরে ভুলে যাবা। ঠিক আছে, যেহেতু 2টা সেমিস্টার একসাথে, হয়তো বা প্র্যাকটিক্যাল বা ক্লাস এগুলা 2টা একসাথে চলতেছিল, মানে মাথার মধ্যে ঘুরপাক খাবে এত এত পড়া। ঠিক আছে, তো একটু পড়ে রেখো, আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে, আজকেই দিয়ে দিব। আচ্ছা, আর এই 2টা চ্যাপ্টারই আমার ছিল, কালচার এবং সোশ্যাল রিসার্চ আমার পার্ট ছিল। আর এই 2টা চ্যাপ্টার থেকে আমি কোশ্চেন করব, যেহেতু আমি 2টা চ্যাপ্টার পড়িয়েছি। আর বাকিগুলা স্যার পড়েছে, স্যাররা কোশ্চেন করবে। ঠিক আছে, আর আমি চেষ্টা করছি যতটুকু সম্ভব তোমাদেরকে বুঝায় দেওয়ার জন্য। তবু যদি হচ্ছে কোনো, যেহেতু অনলাইনে ক্লাস, আমি অনেক সময় বুঝতে পারি না যে তোমরা বুঝতে পারতেছো কিনা। ঠিক আছে, ঠিক আছে, তোমরা রেসপন্স করছো অনেক ভালো, এটা হচ্ছে অনেক ভালো যে অনলাইনেও তোমরা চেষ্টা করছো মানে রেসপন্স করার যতটুকু সম্ভব করা যায়। তবু ক্লাসরুমের মতো তো আর এতটা সম্ভব হয় না। ঠিক আছে, কারণ আমি তো দেখতে পারি না তোমাদের। তো যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলো, আমি তোমাদেরকে যেভাবে হোক পরবর্তীতে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আরেকটা ক্লাস আমি তোমাদের সবার একটা ক্লাস নিব, সেটা হচ্ছে এক্সামের আগে, যে এক্সাম রিলেটেড, আর হচ্ছে একটু ওভারঅল একটু আইডিয়া দেওয়ার জন্য। ঠিক আছে, আর এমনিতে হচ্ছে ফর্মালি আমার সাথে ক্লাস শেষ, আর ক্লাসরুমে হয়তো বা দেখা হওয়ার সম্ভাবনা নাই, শুধু ক্লাস টেস্ট এবং ফাইনালের সময় দেখা হবে। ঠিক আছে, এটাই হলো মানে আমার কথা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমার খুব ইচ্ছা ছিল যে ক্লাসরুমে ক্লাস নেওয়ার, যেহেতু ওরকম সিচুয়েশন নাই, সো আমাদের এইভাবেই শেষ করা লাগলো। এটাই হলো, এখন আমার মানে মন খারাপই লাগছে একটু যে তোমাদের সাথে ক্লাসে দেখা হয় নাই। ঠিক আছে, আচ্ছা যাই হোক, যেভাবে হোক আমাদের তো সময়টা ওরকম ভালো যাচ্ছে না, কিছু করারও নাই। তোমরা সবাই ভালো ম্যাডাম থাকো। ক্লাসে দেখা ম্যাম করে এক্সাম কবে দেখা হবে? হওয়ার সুযোগ নেই ওরকম না, আমি যেহেতু আছি তোমরাও আছো, কারো কোনো প্রবলেম হলে আমি চেষ্টা করব তোমাদেরকে হচ্ছে হেল্প করার জন্য। অবশ্যই। হ্যাঁ ম্যাম এক্সাম কবে হবে? বলো, এক্সাম কবে হবে? শোনা যায় না কথা? ম্যাডাম এক্সাম কখন হবে আমাদের সেমিস্টার ফাইনাল? বুঝি না, এক্সাম? আচ্ছা, আমাদের সেমিস্টার ফাইনাল সামনের এক্সাম কবে এক্সাম হবে? নিয়ে খুব টেনশন। ম্যাডাম অনেক টেনশন, পড়াশোনা স্টার্ট করা লাগবে। আমি বলি, শোনো, ক্লাস শেষ করো, ক্লাস শেষ করো, সুন্দর করে ক্লাস শেষ করো, ঈদ ভালো করে কাটাও, তারপর দেখা যাক। ফাইনাল এক্সাম অনেক 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 টেনশন।
কি হ্যাঁ ম্যাডাম, কি করা লাগবে লাবিব? পড়াশোনা করতে হবে। আচ্ছা আমি তোমাদের বলি, আমি পড়াশোনা করা লাগবে। আচ্ছা ঠিক আছে, বলতেছি। তোমরা হচ্ছে কি ক্লাসগুলো করো ভালো করে, আর একটু একটু করে পড়াশোনা করো। তারপরে ঈদটা শান্তি করে করো, ঠিক আছে? ভালো মতো ঈদ করো। বাসায় আসো, এরকম কোনোদিনই হবে না, ঠিক আছে? রোজা বাসায় কাটাইলা, তারপরে ঈদ, মানে এর যে মানে ঠিক আছে, বাসায় থাকতে থাকতে হয়তো বা বোর হয়ে গেছো, কিন্তু এটা অনেক ভালো লাগার কারণ হচ্ছে আমরা যখন স্টুডেন্ট ছিলাম কখনো এরকম পাইনি। তোমরা পেয়েছো, জানি তোমাদের অনেক দিন ধরে বাসায় আসো, এটা একটা মানে খারাপ লাগার বিষয়। তোমরা হচ্ছে কি একটু একটু করে পড়ো, ঠিক আছে? যতটুকু সম্ভব পড়া যায় একটু চেষ্টা করো পড়াশোনা করার, ক্লাসের পাশাপাশি। জানি কষ্ট হয় এইভাবে পড়াশোনা করার, তবুও একটু চেষ্টা করো পড়াশোনা করার। আর আমরা জানি না এখন ভার্সিটি খুললে এক্সাম হবে, ঠিক আছে? ভার্সিটি খুললে তোমাদের একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে। এক্সামের আগে অবশ্যই একটা পিএল থাকে, একটা নির্দিষ্ট টাইম থাকে, তারপরে এক্সাম হবে, ঠিক আছে? তো হচ্ছে কিন্তু আমি জানি না যে ভার্সিটি 24 তারিখে তো খুললে তো অনেক ভালো, আমি আশা করি যাতে খুলে যায়, তোমরা হচ্ছে চলে আসো ভালো মতো। কিন্তু হচ্ছে এখনো শিওর না, আমাদের না কিছু জানায় না। আর হচ্ছে আমরা নিজেরা আমরা ওরকম করে আমি একটা কথা বলে ফেললাম, ওটা আমি যদি না জানি আমি তোমাকে কিভাবে বলবো? কারণ আমাদের সব সরকার থেকে যে ডিসিশন, তারপরে ওই ডিসিশনটা ভার্সিটিতে ই হয়। এখনো আমাদের কিছু জানায় না এক্সাম বিষয়ে, ঠিক আছে? এই জন্য আমি তোমাদের বলতে পারতেছি না যে কবে এক্সাম হবে। কিন্তু হচ্ছে যেহেতু সবাই ক্লাসগুলা শেষ করতেছে, তার মানে ভার্সিটি খুললে এক্সাম, আগে এক্সাম হবে, তারপরে অন্য সেমিস্টার শুরু হবে আমার মনে হয়, যতটুকু আমি যতটুকু বুঝতে পারি। বুঝতে পারছো তোমরা বিষয়টা? ক্লাসগুলো তো আবার রিভিউ হওয়ার বলো কথা ছিল। ক্লাসগুলো তো আবার রিভিউ হওয়ার কি? কথা ছিল। ক্লাসগুলো তো আবার রিভিউ হবে বলেছিল। আমি এই বিষয়ে জানি না যে ক্লাস রিভিউ হবে। আমার মনে হয় না ক্লাস সবগুলা রিভিউ হওয়ার পসিবল, এতগুলা ক্লাস আবার রিভিউ করবে, তাহলে তো আরো হচ্ছে তোমার 1 বছর চলে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ বলো। প্র্যাকটিক্যাল ক্লাসগুলো তো প্র্যাকটিক্যাল রিভিউ গুলো করা হয়তো বা রিভিউ হতে পারে, প্র্যাকটিক্যাল গুলা তো অবশ্যই। হ্যাঁ প্র্যাকটিক্যাল গুলা মনে হয় রিভিউ করবে, ঠিক আছে? আমার মনে হয়, আমি ওরকম জানি না, বাট থিওরি ক্লাস আবার রিভিউ হওয়া আমার আমার মনে হয় না। তোমরাই বলো, যদি আবার রিভিউ করে কবে তোমাদের এক্সাম কবে নিবে বলো? বুঝতে পারছো? সিলেবাস কি কমাইতে পারে, মানে শর্ট সিলেবাস এরকম? আমার মনে হয় না কমাবে, যেহেতু সবই পড়ানো হয়েছে। সিলেবাস কমানোর জানি না ভার্সিটি থেকে কি ডিসিশন আসে, সবাই একসাথে বসে কি ডিসিশন নেয় সেটা আমরা বলতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা ওটা নিয়ে তোমরা টেনশন করো না, তোমাদের হচ্ছে ক্লাস করার কথা করে যাও। এখন যেটা চলতেছে তোমরা সেটাই করবা, ঠিক আছে? প্রেশার নেওয়ার দরকার নাই, টেনশনও করার দরকার নেই। এত তুমি যে অবস্থায় আছো সবাই কিন্তু একই অবস্থায় আছে, এত টেনশন করার কি আছে? তো সবারই তো একই কন্ডিশন, শুধু তোমার একজনের তো একই কন্ডিশন না, সবারই তো একই কন্ডিশন। তো ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ভালো কিছুই হবে ইনশাল্লাহ। তোমাদের খুবই কষ্টদায়ক কিছু হবে এরকম তো আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমাদের রিল্যাক্স ভাবে সবকিছু করা যায়। হ্যাঁ বলো। ক্লাস শেষ তাই বলবা এখন? না ম্যাডাম, বলতেছি যে অনলাইনে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? আমাদের ভার্সিটি থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কিচ্ছু বলা হয়নি, আমি এখনো জানি না কিছু, ঠিক আছে? এখন আমাদের যদি কিছু জানায় তাহলে তোমরাও জানতে পারবা। মিটিং আমাদের এরকম কোনো বিষয় মিটিংও হয় নাই, এখন পর্যন্ত কোনো ডিসিশনও আমাদেরকে জানানো হয় নাই। তো এখন আমি আমার নিজে থেকে তার কিছু বলতে পারবো না, যদি ভার্সিটি থেকে কিছু জানায় সেটা তো তোমরাও জানবা, আমিও জানবো। এখন আমি এরকম কিছু শুনি না, কিন্তু আমার মনে হয় না অনলাইনে আমাদের এক্সাম হবে, আমার মনে হয় না। আমি আমার পার্সোনাল ওপিনিয়নটা দিলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আর কারো আর হচ্ছে কি বলে ক্লাস শেষ করি, যেহেতু তোমাদের 11টা একটা ক্লাস আছে। সবাই ভালো থাকো, এত টেনশন করার দরকার নেই, ক্লাস শেষ করো, ঠিক আছে? তোমরা সবাই ক্লাস শেষ করো, এক্সাম নিয়ে এত টেনশন করার দরকার নেই, ঠিক আছে? এক্সামের আগে অনেক টাইম পাবা, এক্সামের এখন থেকে একটু একটু করে পড়ে রাখলে এক্সামের যতটুকু টাইম পাবা ওইটুকুতে তোমরা শেষ করতে পারো। সবাই যেহেতু একটা এক্সামও হয় নাই, সবাই চেষ্টা করো যতটুকু ভালো করা যায়, ঠিক আছে? একদম প্রত্যেকটা সেমিস্টার ইম্পর্টেন্ট। একটা সেমিস্টার তুমি মনে করলা যে ভালো করে দিলাম না, পরে দিব, একদম পিছিয়ে যাবা, ঠিক আছে? ফার্স্ট থেকে ভালো করে করো, পড়ো,
ভালো রেজাল্ট করো, তোমাদেরই ভালো হবে, ঠিক আছে? ভালো রেজাল্ট করবা, ভালো ভালো তাড়াতাড়ি জব পাবা, এটাই হলো কথা, সেটাই সবারই মাথায় থাকে। আচ্ছা, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিছো মনে হয় কি? সবাই দিছো অ্যাটেন্ডেন্স? জি ম্যাম আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, অ্যাটেন্ডেন্স দেওয়া শেষ হলে আচ্ছা ঠিক আছে, তাহলে ক্লাস শেষ করি, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম। আর হচ্ছে আমার পক্ষ থেকে বলার কিছু নাই, তোমাদের জন্য সবসময় বেস্ট বেস্ট উইশেস থাকবে, অনেক ভালো থাকো, এটাই হলো কথা। ভালো করে ঈদ করো সবার, হচ্ছে ঈদের শুভেচ্ছা আমার পক্ষ থেকে। ম্যাম ঈদ মোবারক। ম্যাডাম ঈদের ছুটি দিবে কবে? হ্যাঁ, ঈদের ছুটি? ঈদের ছুটি পাও নাই এখনো? না ম্যাডাম, ক্লাস হয়েই তোমরা তো যাচ্ছে। ছুটিতেই আছো, বাসায় আছো, ছুটিতে আছো না? ম্যাডাম ক্লাস ক্লাস হয়ে যাচ্ছে লাগে এখন, হচ্ছে আমার তো শেষ, আমার ক্লাস শেষ, এখন প্র্যাকটিক্যাল কবে শেষ করে আমি তো বলতে পারতেছি না। এখন স্যারদের তোমরা হচ্ছে বলে বলে ছুটি নাও, যে স্যার আমাদের শেষ করেন, স্যার আমাদের ঈদের ছুটি দরকার, তোমরাই হচ্ছে বলো সবাই, দেখো কবে দেয়, দিয়ে দিবে, তাড়াতাড়ি দিয়ে দিবে, সমস্যা নেই। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, তাহলে থাকো।